বক্তব্যই আছে, সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার, তার মানে সে মেরেছে, মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে, এই হত্যার সাথে সে জড়িত, এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। অতএব এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং যারা আজকে এগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসায়ী, পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে, ওই সময় চামড়া ব্যবসায়ী, পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে। টাকা দিতে সব করতে পারে। ইলিয়াস, এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম, যে টাকা যেমন আছে, আবার কোন কোন শিল্পী কোন কোন জায়গার তাদেরকে ব্ল্যাকমেলও করা হচ্ছে। কিন্তু জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল, যে চরিত্র হনন এবং ব্ল্যাকমেলিং এর বহু কিছু, তো ওই হুমকিও দেওয়া হচ্ছে, টাকাও দেওয়া হচ্ছে। তো এই ন্যারেটিভসটা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার, যে এই আমরা তো হাসিনাকে পছন্দ করি না, আমরা তার এইসব একটা জিনিস বলি কনক ভাই, ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো, এক হুজুর আসলো ফাজলামি করার জন্য, জাস্ট ফান করার জন্য, সে বলছে যে আমি 2টা খতম দিয়েছি। তার বউ বলে, জীবনে কোনোদিন কোরআন পড়া দেখছেন না ভিডিওটা, বুরকাওয়ালা মহিলা, মানে ফান করার জন্য এসে, মানে এখানে ফান করা যায়। আপনি একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে, সেখানে গিয়েছে, আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো, পাড়ায় মেরে ফেলতো ওইখানে। আপনি তারা নিয়ে ফান করেন, এটা ফান করার জিনিস না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে না, ভেঙেছে তো, সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায়? লাশ আমার চোখের সামনে, দাদা আমার চোখের সামনে দেখেছি, এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে। আমরা তখন গোলাম আজমের গাড়িতে আমি ওই দিন নিজে ছিলাম, ওনার লাশটার সময় আমি জেল গেটে ছিলাম। এই যে কাজগুলো করেছেন, এগুলো এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ, এদেরকে দিয়ে সব সম্ভব। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার ছোটবেলায় দেখেছি। আমি একটা ছোট এক্সাম্পল দিই, মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি, বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম, এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম, মানে অফিসিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি, হ্যাঁ, একটা উপজেলায় যাচ্ছি, ওইখানে রাত হচ্ছে, হ্যাঁ, আমি তো আমার সাথে গাড়ি আছে, আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি, আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিগটা কাজ করে, ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যেত সে মেসে থাকে, আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো, কোনো অসুবিধা নাই, আমার মেসের জায়গা হবে তো, একটা একটা শোয়ার জায়গা হবে তো, হ্যাঁ হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম, আমি ওদের বাসায় থাকতাম। তারপরে আমি বলতাম যে আমার জন্য যেহেতু রান্না বান্না করবে, তোমরা কিছু তরি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য, আমার উপহার হিসেবে। তো এটা কিনে দেওয়া হতো, ওরা একটা রান্না বান্না ওদের মতো করে, ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ, আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না, আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে, ও ও কি খায়, ওর বাসাটা কেমন, কত বড়, ওর কিচেনটা কত বড়, ওর ওয়াইফ কে, ওর ওয়াইফ কি করে, ওর ওয়াইফের স্বপ্ন কি, ওর বাচ্চাটা কেমন, ওর বাচ্চার খেলনা আছে কিনা, হ্যাঁ, ওর বাচ্চা কি খেলে, ওর বাচ্চা কি পড়ে, ওর বাচ্চার পড়ার বইগুলো কি, ওর বাসায় বই আছে কিনা, হ্যাঁ, ওর বাসাটা কতটুকু ধরেন ক্রমশ ধরেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন, মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে, মানে নেতা না তো, নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশে কনক আমার তখন বয়স ছিল 35 বছরের মতো, হ্যাঁ, এটা অনেক বেশি বয়সের ব্যাপার না, এটা এই ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং, কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি, তো রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতিতে এভাবেই শিখে আসছি, আমরা এভাবেই শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এইখানে বলতে, আপনার সময় থাকলে আমি বলি, এখানে চান্দার কথা আসছে তো, আমি তখন 4th ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, এবং এটা বোধহয় কেউ জানে না, কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার, সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার, পার্টি মেম্বার ছিল না, আমি একমাত্র, এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র।
তখন আমি 4th ইয়ারের ছাত্র, পার্টির ফুল মেম্বার। তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, রাজশাহীতেও বন্যা হলো। আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় আম, বন্যার ত্রাণ চালাইতে হবে, মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে, কাপড় নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। তো আমি বললাম যে কিভাবে করব, বললো এটা তোমার উপরে। মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায়, টাকা পয়সা কোথায়, তোমার উপরে। মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই করব, আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি, একটা পয়সা না। আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চারঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে। কিভাবে করছি জানেন? আমি চিন্তা করলাম যে আমি করবো কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করবোটা কি? তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে, ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি, যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র, চেনেন তো আমাকে, আমি চারঘাটে ত্রাণ করতে যাব, কালকে যাব। তো আপনি সকালবেলা যে রুটি বানান না, আপনি 2টা রুটি এক্সট্রা বানায়েন, আমি সকালবেলা আসবো, নিয়ে যাব রুটিটা। তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায়। পরের দিন আমি ভাবছি আর কতগুলোই বা রুটি দেবে, 4-5টা বস্তা টস্তা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি করতে। তারপরে যে দেখি ওরে মা, কিসের 2টা রুটি, 20টা রুটি বানায় রাখছে একটা বাসা। হ্যাঁ, কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে, বিশাল ব্যাপার। পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো, ভ্যান আলা আসলো, ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই। বললো কিচ্ছু লাগবে না ভাই, তোলেন এগুলোর উপরে। ভ্যানে তুললাম, ভ্যানে তুলে চারঘাটের বাসে গেলাম, বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র। বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নেই ভাই। বললো কি করবেন আপনি এগুলো? আমি বললাম ত্রাণ দিতে যাবো। বললো কিচ্ছু লাগবে না, ওঠান আপনি সব, কি কি আছে ওখানে সব তোলেন। চারঘাটের বাসে যে আমাকে নামাই দিল, ওইখানে ভ্যান একটা পয়সা লাগলো না। মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন, মানুষ আগায় আসে রে ভাই। আপনার যদি রাজনীতি ঠিক থাকে, আপনার টাকার কোনো অভাব হয় না, পয়সার কোনো অভাব হয় না। এরা যে টাকা তুলতে গেছে, এই যে এনসিপি টেনসিপি, এই যে অলিগার্কদের কাছে, দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না। এনসিপি কে আমি এনসিপি কে দিছিলাম, প্রপোজাল দিছিলাম গত রমজানের সময়। ওরা ওই 5 স্টার হোটেলে ওদের করবে। আমি বলছি যে এক কাজ করো, তোমরা মানিক মে এভিনিউয়ে প্যান্ডেল খাটাও, বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবে আর জিলাপি বানাবা, জিলাপি দিবা আর পানি দিবা। দেখো 1 লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে। কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে? তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার সাথে। আপনি জানেন আমি বিএনপি কে একটা দিছিলাম যখন খালেদা জিয়া জেলে, ওই সময় খালেদা জিয়া জেলে, তখন রমজান, তখন একজন বন্দির জন্য রোজার হচ্ছে 17 টাকা 62 পয়সা বোধহয় টোটাল বরাদ্দ। তো আমি আমাকে ফোন করছে আমাদের এই যে নিপুণ ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম, আমরা তো একটা ইফতারের আছে। আমি বললাম যে নিপুণ আমি বললে করবেন এটা? বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন, অবশ্যই করবো। তা আমি বললাম যে এক কাজ, আপনি কি জানেন 17 টাকা 62 পয়সায় ইফতারি কি কি হয়? না জানি না। আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় মধ্যে বসে, জেলখানার মধ্যে বসে? তা আপনি তো জানেনই না 17 টাকা 62 পয়সার কি ইফতারি হয়। এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে ডাক দেন যে ভাই আসেন, আমার নেত্রী 17 টাকা 62 পয়সার ইফতারি খায়, আমি 17 টাকা 62 পয়সা দিয়ে ইফতারি কিনবো, দেখবো কি হয়, ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব। দেখেন আমি বললাম যে আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না, আসবে ইফতারিটা দেখবে, করবে আর কাঁদবে সারাক্ষণ। দিস আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম। এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয়, এনগেজ করতে হয়। পারে না তো কিছু করেনি তো, সে প্রোগ্রাম করেনি তো। আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন? মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ আইডিয়াস দিতে পারেন, যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায়, করবে না তো এরা। মানে ওরা কি বলে জানেন, ওরা বলে যে
এই জন্যই তো আপনারা বিপ্লব করতে পারেননি, এই জন্য তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি। হ্যাঁ, আপনাদের মাথায় এত বুদ্ধি। হ্যাঁ, আমাদের কথা শোনেন। হ্যাঁ, আমরাই ভালো ভালো করবো। ইলিয়াস, আপনার পর্যবেক্ষণ কি? ধরেন এনসিপি নিয়ে আনমিউট করেন ইলিয়াস, এবং যে বিষয়গুলো আসছে, পাশাপাশি ধরেন আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে অ্যাড করি যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে। শোনেন, আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের বাইরে চলে গেছে। 5 তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল। মাঝখানে আমি এই টাদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছি। মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধহয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে। তো এটা দেখলাম পরে ভুল। অনেক ভালো মানুষ দেখলাম ভাই, খুব সুন্দর করে করে তার ব্যাপারে অনেক ভালো জানতাম। দেখি যে সমস্যা। তো সবাইরে বলতে চাই না, বাট আমরা যদি পার্সেন্টেজ করতে বলেন 99% আমরা করাপ্টেড। আমি সব আমার নিয়েই বললাম, কারোর করে বললাম না। তো আমরা বোধহয় জাতিগত ভাবেই মনে এই সমস্যাটা আছে। সো এটা বাদ দিলাম, এরপরে আর কথা বলি না। যদি কথা বলতে চান আপনি, আসিফ তো ওই যে দাদা বললো না, তো বাচ্চা ছেলে, এই কারণে সেই কথাটা বলে ফেলেছে। আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে? জীবনে বলবে না। ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসছে, দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বেরোবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবেন? এটা কৌশলে ওইভাবে উপস্থাপন করা হবে। এখন যদি নাকি আমরা করি, হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো। এদেশে অনেক লুটপাট হয়েছে, পাথর লুট হয় নাই কিন্তু। এইভাবে একটা একটা থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব খুঁড়ে নিয়ে গেল, মানে এটা বাংলাদেশে ঘটেছে নাই কখনো। অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে, যিনি সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া, ওনার প্রতি মনে হয় সপ্তাহে, আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় 2-4টা অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো না? কি করেছেন উনি পরিবেশ নিয়ে? একটা খাল উদ্ধার করেছেন, একটা এই ঢাকা শহরের 3-4টা তুরাগ, বেলা, ওইদিকে শীতলক্ষা, এদিকে বুড়িগঙ্গা, কোনোটার কোনো উন্নতি আছে? ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে? কোনো কিছুর উন্নতি নেই। আপনি যদি বিএনপির কাছে আসেন, বিএনপির কি আপনি অন্তত যদি লিস্ট করি 2-4 হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না? বলবো। এখন আমরা আমাদের ইয়েটা কি যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে। সো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত, দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আমাদের ইশরাকের সাথেও, আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশরাক ভাইয়ের সাথে আলোচনা করলাম, এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা, এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশরাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। সো কারোর সাথে আমাদের সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন, যদি নাকি সবাই চলে আসেন, তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই। দুর্নীতি যেটুকু আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন। এবং বিএনপির আর মিডিয়া, যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে, এটা মিডিয়ার বিষয় না। মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই। ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, ডিজিএফআই নিজেই ফুটেজ বের হয়, অডিও বের হয়, ভিডিও বের হয়, কোত্থেকে বের হয়? এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি? এগুলি আমরা জানি না, ডিজিএফআই দেয়। ডিজিএফআই দিয়ে বলে এই ঘটনা ঘটেছে, এবার এটা নিয়ে কাজ করো। সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। যেসব সুশীলরা আজকে 15ই আগস্ট নিয়ে করে, খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটল আছেন, কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পারবে না। তোরা কই ছিলি রে জুলাইতে? 5 তারিখ পর্যন্ত এই যে ফারাবি হাফিজ, এই যে এই চ্যানেল 24 এর যেই উপস্থাপক, বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে, সেই পোস্ট আছে আমার কাছে। বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন? এই আন্দোলনের ভেতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে, এদেরকে দ্রুত সরিয়ে নেন। এরাই তো সেই সুশীল। সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে করছে। প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে, প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে। ওই যে তৌহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে। এখন
এই যে এগুলো করছে তারা সুশীল সেজে, এটা আসলে সুশীলতা না। 15ই আগস্টের কথা যদি বলেন, ওই দিন আমি বিএনপি কে প্রথমে ধন্যবাদ জানিয়েছি, এবার যে তারা যে পজিশন নিয়েছে সেটার জন্য। বাট একটা জিনিস বলি ভাই, আপনারা ওই 15ই আগস্টের 32 নম্বরের আশপাশে কিছু ভিডিও ফুটেজ দেখলাম। এই ভিডিও ফুটেজটাতে কিছু আহ আহ, এই মানুষ কোনো একটু একটু এটা আমার ইয়ে হচ্ছে, এই কি বলে, কিছু মানুষজন আসছে, আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে ই করার জন্য এসেছি, তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে। পরের 15ই আগস্টে এটা মাথায় রেখেন, এই মজা যদি করতে থাকেন না, তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে। এটা মজা করার জিনিস না। শেখ মুজিব শেখ হাসিনাকে ই করা মানে, এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি, ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকানো, ও খুনের দোষর, ও আওয়ামী লীগের দোষর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে, পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন, ওনারা যদি বিশ্বাস না করেন, তাহলে যাদেরকে বিশ্বাস করেন, মেজর জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই 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 ধরনের লোকজনরা, ইভেন তোফায়েল আহমেদের বইয়ে পড়েন, ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল, এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময়, এবিসি টেবিসি বিবিসি, এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তার সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা, দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না, সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। তো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল, সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন, তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষের নেওয়ার দরকার নাই, 2-4 জন থাকলেই চলবে। আপনারা যত মানুষ আসতে চান আইসেন। আমি এই ব্যাপারে একটু, যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই, সেটা আমার বলা দায়িত্ব। সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন, তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে। এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই, সেটা হচ্ছে সিরাজ শিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা। নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব, এইটার দায় নিতে হবে। সিরাজ শিকদার আমার নেতা, আমি আপনাকে এইটার জন্য এর শাস্তি আপনাকে আমি দেব। শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে। সাতার হাড্ডি ভেঙে দেব হারামজাদা। শেখ মুজিবকে নিয়ে শোক গাথা, শুয়োরের বাচ্চা, তোর সাতার হাড্ডি ভেঙে দেব। বাংলাদেশে যেদিন আমি আসবো, আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি। শুয়োরের বাচ্চা, সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দিয়ে হবে, শুয়োরের বাচ্চা, হারামজাদা। না, তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক। আমরা তো আসলে হাসিনা না, কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না। শেখ মুজিবের অবদান, আমার নেতাকে হত্যা করছে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে। তুমি শেখ মুজিবকে যদি এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত, আইনগতভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত। এই যে 30,000 জাসদের নেতা কর্মীকে হত্যা করা, তার 15,000 হত্যা করা, তারপর আমি জাসদ করি না, আমি কমিউনিস্ট ছিলাম। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে মারার বদলা আমি নেব, শুয়োরের বাচ্চা। এবং তার এটা তো তার বক্তব্যই আছে, সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার, তার মানে সে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে, এই হত্যার সাথে সে জড়িত, এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। অতএব এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং যারা আজকে এগুলো করছে, এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসায়ী, পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে, ওই সময় পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে, সব করতে পারে। ইলিয়াস, এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম, যে টাকা যেমন আছে, আবার কোন শিল্পী কোন জায়গার তাদেরকে ব্ল্যাকমেইলও করা হচ্ছে। জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল, যে চরিত্র হনন এবং ব্ল্যাকমেইলিং এর বহু কিছু, তো ওই হুমকিও দেয়া হচ্ছে, টাকাও দেয়া হচ্ছে। তো এই ন্যারেটিভসটা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার, যে আমরা তো হাসিনাকে পছন্দ করি না,
আমরা তার এইসব কনক ভাই, বিষয়ে একটা জিনিস বলি কনক ভাই, ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো, এক হুজুর আসলো ফাজলামি করার জন্য, জাস্ট ফান করার জন্য। সে বলছে যে আমি 2টা খতম দিয়েছি। তার বলবো হ্যাঁ জীবনে কোনোদিন কোরআন পড়া দেখছেন না ভিডিওটা? বুরকাওয়ালা মহিলা মানে ফান করার জন্য এসে, মানে এখানে ফান করা যায়। আপনি একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে, সেখানে গিয়েছে। আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো, পাড়ায় মেরে ফেলতো ওইখানে। আপনি তারা নিয়ে ফান করেন, এটা ফান করার জিনিস না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে ভেঙেছে না, ভেঙেছে তো, সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায়? লাশ আমার চোখের সামনে, দাদা আমার চোখের সামনে দেখেছি। এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে। আমরা তখন গোলাম আজমের গাড়ি তো আমি ওই দিন নিজে ছিলাম, ওনার লাশটার সময় আমি জেল গেটে ছিলাম। এই যে কাজগুলো করেছেন এগুলো, এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ, এদেরকে দিয়ে সব সম্ভব। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নাই 2-4টা লাশ আমরা দেখি নাই। আমার ছোট একদম 5-7 বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই, আবার বন্দুক নিয়ে আসতো, ছেলে পেলে সব সামনে যাইতো। এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল। কারা করেছে এগুলো? রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে আস্তে সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে। মনে হয় যারা এইখানে যে সমস্ত সোকল্ড কালচারাল ফ্যাসিস্ট, যারা মুজিবের নিয়ে কান্নাকাটি করছে, এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয়, কোন টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে, তাদেরকে